ভারতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা। বিসিবির ইনজুরিতে বাদ পেসার শরীফুল ইসলাম। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জাকের আলী অনিক। হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট, জানালো বিসিসিআই। নিরাপত্তা সংখ্যা কাটিয়ে যথাসময়েই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের মাইলফলক ছোঁলেন সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে 2 ইনিংস মিলিয়ে সারের হয়ে নিলেন 8 উইকেট, ব্যর্থ ব্যাট হাতে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন পাকিস্তানের টেস্ট জয়ী ক্রিকেটাররা। বিসিবি প্রেসিডেন্ট ফারুকের সঙ্গে আরও 3 কর্তা। আলোচনা হতে পারে সাকিবের মামলা ইস্যুতে। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক পেসার শরীফুল ইসলাম। তার স্থলে দলে নেওয়া হয়েছে একজন অতিরিক্ত ব্যাটার। পাকিস্তানে এ দলের সফরে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সাদা পোশাকের জাতীয় দলে ডাক পেলেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন সেটা নিয়ে এবার অন্তত খুব বেশি আগ্রহ ছিল না কারোই। কারণ পাকিস্তানের সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের পর খুব যে একটা চেঞ্জ হবে না সেটা সবাই জানতো। সে পথে হাঁটেওনি ক্রিকেট বোর্ড। অনেকটা অনুমিত একটা স্কোয়াড ঘোষণা করলেন গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকারের নির্বাচক কমিটি। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের না থাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর শরীফুলকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করা বেশ কঠিন ছিল নির্বাচকদের জন্য, কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায় শরীফুলের ইনজুরির কারণে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া কুঁচকির ইনজুরিটা এখনও ভোগাচ্ছে বাঁহাতি পেসারকে, যে কারণে ভারতে তাকে দলের সঙ্গে রাখার ঝুঁকি নেয়নি লিপু বাহিনী। শরীফুলের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডার আরও একটু শক্তিশালী করার চেষ্টা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে প্রথমবারের মতো সাদা পোশাকে জাতীয় দলের জন্য বিবেচনায় নিয়েছেন তারা। মূলত পাকিস্তানে এ দলের সফরে সেঞ্চুরি করার পুরস্কার পেলেন জাকের। এছাড়া বাকি সদস্যরা আছেন আগের মতোই। ওপেনিংয়ে আছেন 3 জন, সাদমান ইসলাম এবং জাকির হাসানের সঙ্গী একমাত্র ডানহাতি মাহমুদুল হাসান জয়। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর কোনো বিকল্প নেই আপাতত। তারপরের জায়গাটা ফিক্সড মুমিনুল হকের জন্য। আর তারপর আছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য 2 ব্যাটার মুশফিকুর রহিম এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিডল অর্ডারের বাকি এক ক্রিকেটার লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম। লেট অর্ডারে জাকের আলী অনিক ছাড়াও আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পরের জায়গাগুলো 2 স্পিনারের তাইজুল ইসলাম এবং নাইম হাসান। আর শেষ 3টি জায়গায় আছেন দলের 3 পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। 14 সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। পরে 15 তারিখ ভারতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। বিসিসিআই এর বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। টাইগার ক্রিকেটের জন্য স্বস্তির খবর আছে আরও। শঙ্কাকে পাশ কাটিয়ে চূড়ান্ত হয়েছে সাউথ আফ্রিকার বাংলাদেশে আসার দিনক্ষণ। সব ঠিকঠাক থাকলে 16 অক্টোবর 2 টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট এ যেন বিরল কোনো সুযোগ, বিশেষ করে বাংলাদেশের জন্য। টেস্ট স্ট্যাটাসের 2 যুগের বেশি পার হলেও প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত সাদা পোশাকে টাইগাররা সিরিজ খেলেছে মোটে 2 বার, যেখানে ম্যাচের সংখ্যা 3। তৃতীয়বারের মতো আভিজাতের পোশাকে সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে শান্ত বাহিনী। ইতোমধ্যে ঘোষণা হয়েছে 2 দলের স্কোয়াডও। তবে নানা কারণে এই সিরিজ মাঠে গড়ানোর আগেই আলোচনা পাচ্ছে ভিন্ন মাত্রা। মাত্রই পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে তাদের মাটিতে ধবল ধোলাইয়ের পর এই সিরিজ নিয়ে 2 দেশের ভক্ত সমর্থকদের তুমুল আগ্রহ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক নানা ইস্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জেরে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন। শঙ্কা ছিল তার জেরে শেষ পর্যন্ত অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে ম্যাচটি। তবে ইন্ডিয়া টুডে বিসিসিআই এর একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যথাসময়ে যথাস্থানে অর্থাৎ কানপুরেই হবে ম্যাচ। সঙ্গে 2 দলের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক থাকার ইঙ্গিতও তাদের।
এর আগে গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। তবে এই ম্যাচটিও আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু 27 সেপ্টেম্বর, গোয়ালিয়রে প্রথম টি-20 6 অক্টোবর। এদিকে অনিশ্চয়তা কেটে গেছে প্রোটিয়াদের আসন্ন টাইগার সফর নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খবর রটে সফরটি নিয়ে নাকি নতুন করে ভাবছে ক্রিকেট সাউথ আফ্রিকা। যদিও দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তারপরেও বাংলাদেশের নিরাপত্তা আর সফর নিয়ে বুধবার আলোচনায় বসেছিল দেশটির বোর্ড কর্তারা, যেখান থেকে সিদ্ধান্ত আসে যথাসময়ে বাংলাদেশে আসবে প্রোটিয়া দল। চূড়ান্ত হয়েছে সেই ভ্রমণের দিনক্ষণ। সব ঠিক থাকলে 16 অক্টোবর ঢাকায় পা রাখবে সাউথ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে 18 তারিখ থেকে শুরু হবে তাদের 3 দিনের অনুশীলন। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে শুরু প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে 26 অক্টোবর চট্টগ্রাম যাবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সাউথ আফ্রিকা দুটো টেস্টই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। অধিনায়ক নাজবুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের 15 সদস্যের দল রয়েছে তার এই বহরে। দুপুর 12:15 নাগাদ মিরপুরে অনুশীলন শেষে করে টিম বাসে ওঠেন ক্রিকেটাররা। পরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, নবনিযুক্ত পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও রয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর অধিনায়ক শান্তকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ই ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাকিব আল হাসানের মামলা নিয়ে আলোচনা করতে পারেন ক্রিকেটার এবং বিসিবি কর্তারা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকায় আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। বাংলাদেশ ক্রিকেট দলের যে পূর্ব নির্ধারিত যে বিষয়টি ছিল যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের যে বিষয়টি, পাকিস্তানে 2-0 ব্যবধানে সিরিজ জয়ের পর মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ফোন করে কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং কি পরবর্তীতে বলেছিলেন দেশে আসলে তার সাথে একটা নির্ধারিত সময় সাক্ষাৎ করবেন। সামনে ভারত সিরিজ রয়েছে, সেই সিরিজের জন্য কিন্তু দল ঘোষণা হয়েছে। 15 তারিখ বাংলাদেশ দল সফর করবে ভারতের উদ্দেশ্যে। তার আগে আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশ দল এবং কি বোর্ডের অফিসিয়াল যারা রয়েছে তারা গিয়েছেন। 15 সদস্যের দল, মূলত পাকিস্তানের বিপক্ষে 16 সদস্যের দল টেস্ট দল থাকলেও সেখানে যেহেতু সাকিব আল হাসান দেশে ফিরেননি, সেক্ষেত্রে 15 জন ক্রিকেটার অফিসিয়ালের দিক থেকে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময় রাবিদ ইমাম এবং কি বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং কি প্রধান নির্বাহী যিনি রয়েছেন তিনি আসলে সেখানে গিয়েছেন এবং কি আমরা যতটুকু জানতে পারছি সেখানে একটি তার সাথে স্বল্প সময়ের আসলে কথোপকথনের একটি বিষয় রয়েছে এবং সেই কথোপকথনের পরেই কিন্তু আমরা জানি যে এখানে কিছুক্ষণের মধ্যে আসলে চলে আসবে। যে এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটু এখানে নিরাপত্তাজনিত কারণে আসলে আমাদের সম্প্রচারে কিছুটা ব্যাঘাত ঘটছে। আমরা যদি একটু বলি যে দর্শকদেরকে, আমরা সকাল থেকে যে আসলে যেমনটা দেখেছিলাম যে ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনের পরে যেটা আসলে কিছুক্ষণ আগে যে দলটি ঘোষণা করা হয়েছে ভারত এবং কি ভারতের বিপক্ষে সিরিজের জন্য, সেখানে 2টি টেস্টে রয়েছে। সেই সিরিজে যে পাকিস্তানের বিপক্ষে যে দলটি খেলেছে সেই দলের থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে, যেখানে শরীফুল তিনি প্রথম টেস্টের পরে কিন্তু ইনজুরির কারণে দলের এবং সেই তার জায়গায় জাকের আলী অনেক একেবারে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। তাছাড়া যদি বলি যে একেবারে অপরিবর্তিত দল রয়েছে, তাইজুলের কথা বলতে হয় এবং কি নাইম হাসানের কথা বলতে হয়, তারা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যেহেতু প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে। চিপাকে চেন্নাইয়ের যে উইকেট, সেই উইকেট বরাবরই আসলে স্পিনারদের জন্য স্বর্গ বলা হয়। সেই ক্ষেত্রে আমরা আজকে যেমনটা দেখেছি অনুশীলনে স্পিনারদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করা হয়েছে এবং কি
যদি বলি যে আসলে এখানে যে কার্যক্রম রয়েছে, একটু যদি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের একটু যদি সংক্ষিপ্ত আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে তারা সাক্ষাৎ করবেন, একটু ফটো সেশন হবে, হালকা খাবারের ব্যবস্থা রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। আর পরবর্তীতে একটা বিষয় রয়েছে, সাকিব আল হাসানের নামে যেহেতু একটি মামলা হয়েছে, সেই মামলার বিষয়ের কারণে কিন্তু তিনি দেশে আসেননি এবং কি তিনি দেশে আসবেন কি আসবেন না এই বিষয়গুলো নিয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। নাজমুল হোসেন শান্ত আসলে বলেছিলেন আগেই, এবং কি আজকে এই বিষয়গুলো আসলে সরাসরি কথা হবে। যদিও যিনি আইন উপদেষ্টা রয়েছেন তিনি আসলে জানিয়ে রেখেছেন যে আসলে কেউ যেন আগে থেকে, অর্থাৎ মানে স্বপ্রণোদিত হয়ে প্রমাণ না পাওয়া পর্যন্ত আসলে যেন গ্রেফতার কাউকেই না করা হয়। সেক্ষেত্রে সাকিবের ব্যাপারে যেন এই ধরনের কোনো ধরনের হয়রানিমূলক সিদ্ধান্ত না নেওয়া হয়, এই বিষয়গুলো তিনি বলেছিলেন। তবে আজকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যেহেতু সরাসরি কথা বলবেন, সেই জায়গায় এই বিষয়গুলো কিছুটা হলেও খোলাসা হওয়ার কথা রয়েছে। তো কিছুক্ষণ পর, অর্থাৎ 3টায় বাংলাদেশ দল যে ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষের দল, সেই দল নিয়ে কথা বলবেন প্রধান নির্বাচক। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও থেকে তারেক হাসান শিমুল। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে। তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরেই পালন করছেন বিসিবির পরিচালকের দায়িত্ব। তবে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। 11 বছর দায়িত্ব পালনের পর অবশেষে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী এই পরিচালক। তার পদত্যাগপত্র গ্রহণও করেছে বোর্ড। লম্বা সময় ধরে বিসিবির একাধিক কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। সবশেষ পালন করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। একই সঙ্গে সামলেছেন ক্রিকেট অপারেশনসের সহসভাপতির পদও। এছাড়া বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ ও টিম ম্যানেজারের ভূমিকাতেও দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে। দায়িত্ব পালনে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির পরিচালক থাকা অবস্থাতেও আবাহনীর হয়ে কোচিং করিয়েছেন বছরের পর বছর, যা নিয়ে অনেক মহলেই হয়েছে সমালোচনা। চান্ডিকা হাথুরু সিং এর সঙ্গে তার বিরোধ ক্রিকেট বোর্ডে ছিল ওপেন সিক্রেট। সমালোচনা থাকলেও ক্রিকেট বোর্ডে সুজনের সফলতাও আছে। কোচ সুজনের কাছ থেকে বর্তমান জাতীয় দলের অনেকেই দীক্ষা নিয়েছেন। দীর্ঘদিন ধরেই সাবেক এই অধিনায়ক গেম ডেভেলপমেন্টের কমিটির দায়িত্ব পালন করেছেন। তার পরিকল্পনাতেই 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতে বাংলাদেশ। গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করেছিল বাংলার যুবারা। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন খালেদ মাহমুদ সুজন। বয়স ভিত্তিক দলগুলোকে বরাবরই নিজ দায়িত্বে দেখভাল করেছেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বোর্ডে তার টিকে থাকা যে কঠিন হবে তা অনেকটাই অনুমিত ছিল। নিজে সরে গিয়ে নতুন কাউকে বোর্ডে আসার পথ করে দিলেন সুজন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সিঙ্গেল লেগে হবে এবারের জাতীয় ক্রিকেট লিগ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে যোগ করা হয়েছে টি-20 ফরম্যাটও। আর বিভাগীয় ও জেলা কমিটি বিলুপ্ত হয়। দলের কোচ ও অধিনায়কদের পরামর্শ নিয়ে টিম গঠনের দায়িত্ব নিয়েছে বোর্ড। নানা সমালোচনা থাকলেও এনসিএলকেই দেশের সেরা ঘরোয়া লিগ বলে দাবি নির্বাচক আব্দুর রাজ্জাকের। এদিকে বিপিএল এর পর আরও একটি টি-20 টুর্নামেন্টের সিদ্ধান্তকে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটাররা। প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে। যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল।
দেশের ঘরোয়া লীগের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লীগ। তবে কাগজে কলমে সেরার কাতারে থাকলেও প্রতি বছরই এই টুর্নামেন্ট ঘিরে থাকে বিস্তর অভিযোগ। আম্পায়ারিংয়ের মান থেকে শুরু করে ফ্যাসিলিটিস, পক্ষপাতমূলক আচরণ, জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ খেলায় অনীহা নিয়ে হরহামেশাই শোনা যায় সমালোচনা। তবু এই টুর্নামেন্টকে সেরা দাবি করছে বিসিবি। এবার পরিবর্তন করছে টুর্নামেন্টের ধরনও, নতুন করে যুক্ত করা হয়েছে টি-20 ফরম্যাট। এবার আমাদের তো নতুন এনসিএলে কিন্তু টি-20 ইনক্লুড করা হয়েছে, যেটা আমাদের আসলে বিপিএল ছাড়া টুর্নামেন্ট আসলে ছিল না, তো যেটা চিন্তা করেই করা হয়েছে। টি-20 ফরম্যাটে সিঙ্গেল লিগ হবে এখনো পর্যন্ত সোফার, মানে ওরা যতদূর রেডি হয়েছে। এই ন্যাশনাল লিগের 4 দিনের ম্যাচটাও যেমন হচ্ছে ঠিক একই ফরম্যাটে হবে। আমরা অলওয়েজ এনকারেজ করি যখন যারা ফ্রি থাকে তারা যেন আসে, খেললে টুর্নামেন্টটা আরও নাম হবে, আরও ভালো হবে, বড় হবে। দেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়া অঙ্গনেও। বিলুপ্ত হয়েছে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো, তাই জাতীয় লীগের টিম গঠন নিয়ে দ্বিধায় পড়েছিল বিভাগীয় দলগুলো। তবে এবার দল গঠনের দায়িত্ব নিয়ে নিয়েছে বিসিবি। চেষ্টা করা হবে যে যেসব প্লেয়াররা এরকম আছে, বেশি প্লেয়ার আছে যে ডিভিশনের যে সেক্টরে, ওইটা নিয়ে অন্য জায়গাতে দিয়ে, অন্য জায়গা থেকে যদি আপনার কোনো কিছু দরকার হয় সিলেটের, তো তখন সিলেটে দেওয়া হবে। আবার সিলেট থেকে ফাস্ট বোলার নিয়ে যদি মনে হয় খুলনার দরকার বা রাজশাহী, যাদের দরকার হবে, এইভাবেই চেষ্টা করা হচ্ছে। জাতীয় লীগের যাবতীয় বিষয় ও দল গঠন নিয়ে নির্বাচকদের সঙ্গে বিসিবিতে দীর্ঘক্ষণ বৈঠক করেছে এনসিএল এর দলগুলোর কোচ ও অধিনায়করা। জানিয়েছে বেশ কিছু দাবি আর প্রশংসায় ভাসিয়েছে টি-20 ফরম্যাটের অন্তর্ভুক্তিকে। যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। এবার আপনার 7টা ম্যাচ, তারপর আবার বিসিএল আছে, তো যারাই অবশ্যই মানে সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেওয়া ইম্পর্টেন্ট আমাদের জন্য। টি-20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই, যে ওদের একটা প্রি সিজন থাকে, তো আমরাও একটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যদি করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে, যেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটা যেন থাকে। তো ওনারা বলো একটা ভ্যালিড পয়েন্ট, হয়তো বা ইন ফিউচার এটা হয়তো অ্যাড করতে পারে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের কাছে এই জাতীয় ক্রিকেট লিগের গুরুত্ব অপরিসীম, তাই এবার এই টুর্নামেন্টে স্বচ্ছতা রাখার দাবি ক্রিকেটারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। একজন লেগ স্পিনারের অভাবে দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে টাইগার ক্রিকেটদের। রিশাদ হোসেনের হাত ধরে যে ভোগান্তির সাময়িক অবসান ঘটলেও দেশের প্রেক্ষাপটে ভাগ্য বদল হয়নি বাকিদের। ঘরোয়াতে উপেক্ষিত, সুযোগ মেলে না এইচপি অথবা এ দলের ব্যানারে। যদিও বোর্ডের সহায়তা পেলে রিশাদের মতো আরও লেগ স্পিনার তৈরির প্রক্রিয়া এখন থেকেই শুরু করা যেতে পারে। সাব্বির মিথুনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রিশাদ হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে ধ্রুবতারার মতো আবির্ভাব। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও যার চাহিদা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তবে এই রিশাদই উপেক্ষিত ছিলেন ঘরোয়া ক্রিকেটে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে সুযোগ হয়নি একাদশে। জাতীয় দলে ঢোকার আগে ঢাকা লিগে ম্যাচ খেলার সুযোগ জোটে মাত্র 3টি। যদিও বর্তমান টাইগার হেড কোচের লেগ স্পিনার প্রীতি রিশাদের ভাগ্য গড়ে দিতে সাহায্য করে জাতীয় দলে, আর সে সুযোগ পেয়ে এখন বিগ ব্যাশের মঞ্চ মাতানোর অপেক্ষায় 22 বছর বয়সী এই ক্রিকেটার। রিশাদের গল্প শুনে যাদের মনে হয় ক্রিকেটটা সহজ, তাদের জন্যই আরেকটা উদাহরণ। রিশাদের পাশেই নেট বোলার হিসেবে যিনি বল করছেন তার নাম মাসুম। জাতীয় দলের যে কোনো সিরিজ অথবা টুর্নামেন্টের আগে যিনি টাইগার ব্যাটারদের লেগ স্পিন সামলানোর প্রস্তুতি নিতে সাহায্য করেন। শেষ 3 বছর ধরে ন্যাশনাল টিমের নেট বোলার, আর শেষ 2 বছরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পান মাত্র একটা। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্সের হয়ে সে ম্যাচটাও ছিল নিয়ম রক্ষার। এরপর থেকে বিসিবির তত্ত্বাবধানে কালে ভদ্রে ওয়ার্কশপের সুযোগ হলেও সুযোগ মিলছে না ঘরোয়া ক্রিকেটে। জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত একই সমস্যার সম্মুখীন হন রিশাদ নিজেও। তার মত, দেশের ক্রিকেট সংস্কৃতিতে কোনো সফল লেগ স্পিনার না থাকাটাই এ ধরনের বোলারদের ওপর দলগুলোর অনাস্থার প্রধান কারণ। আমাদের পিছনে কিন্তু এরকম কেউ কিছু করে নাই যে আমাদের লেগ স্পিনারদের উপকার হবে। প্লাস হচ্ছে আমাদের কেউ নাই যে অনেক কিছু করে আসে লেগ স্পিনার, বাংলাদেশকে অনেক কিছু দিছে। এর আগে বিপিএলে লেগ স্পিনার খেলানোর বাধ্যবাধকতা করে দিলেও বিসিবির সে নির্দেশনা আমলে নেয়নি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বিপিএলে না হলেও লেগ স্পিনারদের ম্যাচ টেম্পারমেন্ট দিতে এনসিএল বা বিসিএলে এমন নিয়ম চাইলেই সম্ভব। বাঁহাতি আনঅর্থোডক্স বা একটা বাঁহাতি স্পিনার বা একজন পেস বোলার বা একজন
অলরাউন্ডার যেভাবে ম্যাচ খেলে একটা লেগ স্পিনারও যেন ওইভাবে ম্যাচ খেলার সুযোগ পায়। আমাদেরকে এনসিএল টি20তে অন্তত প্রত্যেকটা টিমে যেন একজন করে লেগ স্পিনার বাধ্যতামূলক করা হয়। ডোমেস্টিক লিগে ওরা পারফর্ম করেও হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেট খেলার জন্য যে প্রিপারেশনটুকু দরকার বা যে ম্যাচুরিটি আসা দরকার, হয়তো ওই ম্যাচুরিটি তাদের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। অনূর্ধ্ব 19-এ শিহাব বা এইচপিতে ওয়াসি। আপাতত বিসিবির পাইপলাইনে লেগ স্পিনার বলতে আছেন এই দুজন। বয়সভিত্তিক পর্যায়ে আপাতত কোনো কর্মসূচি নেই। আর কদিন আগেই এইচপির সফরে ওয়াসি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। ঘরোয়া মৌসুমেও বসে থাকতে হলে আবারও লেগ স্পিনার সংকট ভোগাবে দেশের ক্রিকেটকে। কারণ শুধুমাত্র আন্তর্জাতিকের ব্যস্ত সূচিতে এক রিশাদ হোসেনকে দিয়ে চলা সম্ভব নয় দেশের ক্রিকেটের। সাব্বির মিথুন, সময়।